আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। এবং আজকে তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ রাসেল, এবং তোমাদেরকে আজকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের উপর প্রথম ক্লাস নিতে যাচ্ছি। পড়ালেখা প্ল্যাটফর্মে তোমরা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছো এবং আমাদের ক্লাস করছো, তোমাদের আজকের ক্লাসে আবারও একবার স্বাগত জানাই। ওকে, আমরা আজকে যে ক্লাসটি করাবো বা যে বিষয়গুলো পড়াবো, প্রথমে আমি তোমাদেরকে একটার পর একটা ধারণা দিব এবং পর্যায়ক্রমিকভাবে আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করব। ওকে, ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে জাইমা যুক্ত হয়েছেন, সানজিদা যুক্ত হয়েছেন এবং আরও যারা যুক্ত হয়েছে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এবং কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটি উপভোগ করছো সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। এবং তোমরা ঠিকভাবে আমাকে শুনতে পাচ্ছ কিনা এবং ভিজুয়াল বা ভিডিও ক্লিয়ার কিনা একটু আমাকে জানিয়ে দাও। ওকে, আমি দেখতে পাচ্ছি জাইমা যুক্ত হয়েছেন এবং বন্ধুদেরকে মেনশন করছেন। এর পাশাপাশি মেহজাবিন যুক্ত হয়েছেন, সানজিদা যুক্ত হয়েছেন বহুদিন পর ক্লাসে। আচ্ছা সানজিদা, বহুদিন পর ক্লাসে, আসলেই তোমাদের কমেন্টস দেখে আমারও ভালো লাগছে, কারণ অনেক দিন পরেই তোমাদের আজকের ক্লাসটি আমি করাচ্ছি। অর্থাৎ তোমাদের মাঝখানে পরীক্ষা চলেছে, যদিও বা পরীক্ষার চলাকালীন সময়ে আমি তোমাদেরকে পৌরনীতি ক্লাস করিয়েছিলাম। আচ্ছা, কাইসার হামিদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে কেমন আছি জিজ্ঞেস করেছে। আলহামদুলিল্লাহ ভালো আছি। জাইমা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন। সঞ্জিতা বলল অল ক্লিয়ার। আমার গলা এতটা একটু ভালো না, হ্যাঁ, কারণ গত পরশুদিন আমি আন্দোলনে গিয়ে একটু চিৎকার চেঁচামেচি করছিলাম, যার কারণে আমার গলাটা একটু ভেঙে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি নাসরিন সুলতানা চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন এবং কাইসার হামিদ কারানি হাট থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওকে, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি পড়ালেখা প্ল্যাটফর্ম থেকে। এবং তোমরা জানো পড়ালেখা প্রতিষ্ঠা লগ্ন থেকে শিক্ষার্থীদের পাশে সহযোগিতায় আছি আমরা আমাদের টিম নিয়ে, এবং বর্ণাঢ্য যারা আছে তাদের পরিস্থিতি সম্পর্কেও আমরা অবগত এবং আমাদের টিম থেকে যথাযথভাবে আমরা সহযোগিতা করেছি তোমাদের মাধ্যমে। এবং তোমরা এটাও জানো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এটা অনেক বেশি প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা। তো তোমরা যারা মানবিকের শিক্ষার্থী আছো অথবা সায়েন্স এবং কমার্স থেকে যারা মনে করতেছো যে না সায়েন্স এবং কমার্স আর পড়বে না, তোমরা বিভাগ পরিবর্তন করবে, তো তোমাদের জন্য সাধারণ জ্ঞানের বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো আমি ক্লাসে ঢোকার আগে তোমাদেরকে কিছু বিষয় আমি একটু জানাই দিতে চাই। সেটা হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসলে মানবিকের যারা শিক্ষার্থী আছো তোমাদের জন্য কোন কোন বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদেরকে একটু বলে রাখি। সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে তোমাদের জন্য যে বিষয়টা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যে বাংলা, ইংলিশ এবং জিকে। ওকে, মানবিকের জন্য জিকে মানে হচ্ছে জেনারেল নলেজ, ওকে, সাধারণ জ্ঞান। তো বাংলা, ইংলিশ এবং জিকে এই তিনটা বিষয় হচ্ছে তোমাদের মানবিকের শিক্ষার্থীদের জন্য। এবং তোমাদের ইউনিট যদি আমি বলি স্পেসিফিক বলি যে মানবিকের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটাকে বি ইউনিট বলে। কি বলে? বি ইউনিট বলে। ওকে, বি ইউনিট। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে গিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে যে ইউনিটই বলা হোক না কেন, এখানে আরেকটা বলি গুচ্ছতেও কিন্তু বি ইউনিট হিসেবে এটা পরিচিত। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সেটা কোন ইউনিট বা কি সেটা আমাদের জানার আপাতত দরকার নাই, কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ইউনিটই হোক না কেন যদি লেখা থাকে কলা ও মানববিদ্যা, তাহলে তোমাকে ধরে নিতে হবে সেটা হচ্ছে ওই ইউনিটটা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেটাকে যে তোমার ই ইউনিট বলা হয় সেটাই হচ্ছে বি ইউনিট, অর্থাৎ যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ গুচ্ছতে বি ইউনিট হিসেবে পরিচিত। ওকে, বাংলা ইংলিশ এটা আমার পড়ানোর বিষয় না, এটা নিয়ে তোমাদের ক্লাস হবে একটার পর একটা এবং তোমরা আশা করি ক্লাসগুলো উপভোগ করবে। জিকের বিষয়টাতে আমার কিছু কথা বলার আছে যে জিকে জিনিসটা বা সাধারণ জ্ঞান জিনিসটা কি, বিষয়টাকে তোমাদের কাছে সাধারণ জ্ঞান বা সাধারণ কথাটা, সাধারণ বিষয়টা কিন্তু অসাধারণ একটা মানে জানার জায়গা। অর্থাৎ এই জিকের বিষয়বস্তুর মধ্যে আমাদের কি কি আছে সেটা আমি একটু তোমাদেরকে ধারণা দেই। যে বাংলাদেশ বিষয়াবলী, ওকে, এরপরে আছে কি যে ইন্টারন্যাশনাল বিষয়াবলী অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল। ওকে, এর পাশাপাশি কি যে তোমাদের কারেন্ট অর্থাৎ সাম্প্রতিক, এই যে সাম্প্রতিক এটাও আছে। এরপরে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে কি যে বেসিক যে নলেজ, আমরা যে সাবজেক্টগুলো পড়েছি সেই সাবজেক্টগুলোর উপরে আমাদের ধারণাগুলো জানার জন্য বিশ্ববিদ্যালয় অথরিটি বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনেক সময় পরীক্ষার প্রশ্নের মধ্যে দিয়ে থাকে। ওকে, তোমরা যারা যুক্ত হয়েছে ইতিমধ্যে একটু প্লিজ লাইভটা শেয়ার করো ক্লাস চলাকালীন পর্যন্ত। যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ লাইভটা তোমাদের টাইমলাইনে রাখবা,
যখন ক্লাস শেষ হয়ে যাবে তোমরা ডিলিট করে দিতে পারবে, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের জন্য আমার প্রস্তাব। তোমরা যদি মনে করো যে না তোমার টাইমলাইনে রাখলে সেটা তোমাদের জন্য ভালো হবে না, তাহলে তোমরা এটা করতে পারো যে যতক্ষণ ক্লাস চলবে ততক্ষণ পর্যন্ত শেয়ার করে রাখতে পারো। যে মৌলিক জিকে বা বেসিক জিকে যে জিনিসটা, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের উপর, অর্থাৎ এতদিন ধরে তোমরা যে বিষয়গুলো পড়েছো, যেমন ধরো তোমাদের পৌরনীতি থেকে প্রশ্ন থাকবে, সমাজবিজ্ঞান থেকে থাকবে, ইতিহাস থেকে থাকবে, ইসলামের ইতিহাস থেকে থাকবে, এর পাশাপাশি হচ্ছে তোমাদের অর্থনীতি থেকে থাকতে পারে, হ্যাঁ, ভূগোল থেকে থাকবে। তো এই প্রশ্নগুলোই হচ্ছে মূলত বেসিক জিকে। এখন তোমাদের আসি যে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডিইউ, সিইউ, আরইউ এবং হচ্ছে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এইগুলোতে বেশিরভাগ প্রশ্ন যে জায়গা থেকে আসে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক বিষয়াবলী এবং কারেন্ট বা সাম্প্রতিক বিষয়াবলী থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। যেমন আমি তোমাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, 30% প্রশ্ন কিন্তু যে সাম্প্রতিক বিষয়াবলী থেকে আসে। সাম্প্রতিক মানে হচ্ছে যে রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনার সাথে সম্পর্কিত স্থানগুলো সম্পর্কে বা সম্পর্কিত ঘটনাবলী সম্পর্কে তোমাকে বিস্তারিত জানতে হবে, এবং ওই বিস্তারিত ঘটনাগুলো সম্পর্কে যদি তুমি জানো তবেই তুমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তো এখন কি করতে হবে? তোমাকে বাংলাদেশ বিষয়াবলী জানার জন্য বাংলাদেশের অতীত থেকে শুরু করে অদ্যাবধি, হ্যাঁ, যেমন বাংলাদেশের অতীতকাল, মধ্যযুগ, অর্থাৎ অতীত, মধ্যযুগ, এরপর হচ্ছে কি বর্তমান সময়, এটা জানতে হবে। এরপরে আন্তর্জাতিক বিষয়াবলীর মধ্যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সাথে সম্পর্কিত যে দেশগুলো আছে, যেমন ইউএসএ, ইউকে, এর পাশাপাশি আরও ইউরোপের কয়েকটা দেশ, এবং হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে ভারত, এর পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটা দেশ, যে চায়না সম্পর্কে, রাশিয়া সম্পর্কে, এই ইন্টারন্যাশনাল জিকেতে সেখানে থাকে। এরপরে সাম্প্রতিক বিষয়াবলী কি? সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনাগুলোর উপর বেস করে সেখান থেকেই প্রশ্ন আসবে। এবং মনে রাখতে হবে সাম্প্রতিক ঘটনা মানে এমন না যে অতীতের ঘটনাগুলোকে আমরা বাদ দিতে পারবো। যেমন ধরো যে রাশিয়া এবং হচ্ছে ইউক্রেনের মধ্যে বর্তমান চলমান যে যুদ্ধ, সেটা আমরা জানি যে গত বছর থেকে চলতেছে, হ্যাঁ। তো এই দীর্ঘ সময় ধরে এই যুদ্ধটা চলতেছে, তাহলে রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক অতীতে কি ছিল সেটাও আমাদেরকে জানতে হবে। যদিও বা সেটা অতীতের বিষয়, কিন্তু সেটা সাম্প্রতিকের সাথে আমাদেরকে পড়তে হবে। তাহলে প্রেজেন্ট যে ঘটনাগুলো ঘটতেছে এগুলোর সাথে অতীতের রিলেশন কোথায় সেগুলো খুঁজে বের করে আমাদেরকে পড়তে হবে। তো জিকে পড়ার জন্য আমরা কি করব? প্রথমে এই প্রশ্নগুলো তোমাদের মনে যে আছে সেটা আমি জানি, হ্যাঁ, এই জন্য তোমাদেরকে উত্তর দিচ্ছি। প্রথমে জিকে পড়ার জন্য আমাদেরকে কোনো না কোনো একটা বই, হ্যাঁ, আমাদেরকে বই বা বুক আমাদেরকে কি করতে হবে? স্টাডি করতে হবে, পড়তে হবে। ওকে, এরপরে যেটা আছে যে টিচার লেকচার, অর্থাৎ টিচারের লেকচার, এটা আমি একটু পরে যাই টিচারের লেকচারের বিষয়টা। তো আমাদের আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে বইয়ের পাশাপাশি আমাদের নিউজ পেপার আমাদের মাস্ট, হ্যাঁ, নিউজ পেপার। তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার বা ভাইয়া আমরা নিউজ পেপার কোথায় পাবো? আমি তো প্রত্যন্ত অঞ্চলে বসবাস করি, গ্রাম পর্যায়ে বাস করি, একটা মোবাইল আছে সেটা দিয়ে নেটওয়ার্ক দিয়ে আমরা ক্লাস করতেছি, অনেকে নিউজ পেপার পাবে না। তো কি করতে হবে? যে নিউজ পেপার প্রোভাইড করবে এমন একটা টিমের সাথে তোমাকে যুক্ত হতে হবে। যেমন ধরো আমাদের সাথে যদি তোমরা যুক্ত হও, আমি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের নিউজ পেপারের জন্য টেনশন করতে হবে না। প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার, এর পাশাপাশি ইত্তেফাক এবং অন্যান্য যে নিউজ পেপারগুলো আছে সেগুলো আমরা নিয়মিত পড়ি, সুতরাং আমরা তোমাদেরকে সেগুলো প্রোভাইড করব, ছবি নয় পিডিএফ আকারে। কথা বুঝতে পারছো? এরপরে তোমাদেরকে যেটা করতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার যেগুলো আছে সেই কারেন্ট অ্যাফেয়ার্স মূলত অর্থাৎ সাম্প্রতিক বিষয়ের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউজ পেপার তোমাকে পড়তে হবে। ওকে, যদিও বা বানান নিয়ে একটু তোমাদের এখানে যেটা বলি, সেই কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে মাস্ট পড়তে হবে, প্রতি মাসে একটা করে বের হবে। তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় পড়বে, এটা কি আমাকে কিনতে হবে কিনা? যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্মে আছি, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং নিউজ পেপার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বই এবং আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে লেকচার শিট, অর্থাৎ টিচার যে লেকচারগুলো দিবে, যে তুমি যে প্রতিষ্ঠানে বা যাদের সাথে পড়বে, যে টিমের সাথে পড়বে, তারা যে লেকচার শিটগুলো দিবে তোমাকে সেই লেকচার শিটগুলো ফলো করতে হবে এবং টিচারের লেকচার ফলো করতে হবে। যেমন ধরো আমি তোমাদেরকে অলরেডি বললাম যে জিকের জন্য কিভাবে প্রস্তুতি নিতে পারো, তাহলে এই 4টা ধাপ তো আছেই। এর বাইরে গিয়ে
তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বইগুলো অন্তত 2-1 বার রিডিং পড়তে হবে, যেগুলো তোমাদের সিলেবাসে ছিল। তাহলে এই জিনিসগুলো যদি তোমরা ফলো করো তাহলে তোমরা অবশ্যই অবশ্যই জিকেতে ভালো করতে পারবে। আমি তোমাদেরকে বলি একটা জিনিস হতে, জিকে অনেক বড় একটা ফিল্ড, হ্যাঁ, বিশাল বড় ফিল্ড। আন্তর্জাতিক ইতিহাস এটা বইয়ের পর বই, বইয়ের পর বই আমরা পরেও কিন্তু শেষ করতে পারবো না। বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস হাসিনার আমল পড়লেও তো আমাদেরকে অনেক পড়তে হবে, কথা বুঝতে পারছো কিনা? কিন্তু আমরা সেই জায়গা থেকে কোন জিনিসটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন জিনিসটা আমার পরীক্ষার জন্য কাজে আসবে, কোনটা অপ্রয়োজনীয় তত্ত্ব আমার মনে রেখে ব্রেইনের সময় বা ব্রেইনের স্টোরেজ নষ্ট করা যাবে না, সেই জিনিসগুলো বুঝতে হবে। আমরা যদি একটু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি। কিন্তু প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করেও অনেক সময় যে শিক্ষার্থীরা প্রশ্ন কমন পায় না, এটার পিছনে একটা কারণ হচ্ছে প্রশ্ন মডারেশন। প্রশ্ন মডারেশন জিনিসটা কি? এক বছর যেটা আসছে দ্বিতীয় বছর সেরকম প্রশ্ন না আসা, নতুন ধরনের প্রশ্ন আসা, কথা বুঝতে পারছো? তো কি করতে হবে, যে যারা কৌশলী হয়ে এই অ্যাডমিশনের সময়টাতে পড়াশোনা করে তারাই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এবং তোমাদেরকে এটা বলবো যে বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য তোমাকে 2 বছর আগে থেকে প্রস্তুতি নিতে হবে, এই ধারণাটা অনেকেই তোমাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলে বলবে। কিন্তু তোমরা যদি মনে করো যে না, তোমরা ইন্টারমিডিয়েট লেভেলের প্রস্তুতি নাও নাই, তাহলে এই সময়গুলোতে কি তোমরা প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয়ের জন্য যথেষ্ট কিনা? এই প্রশ্নের জবাবে আমার উত্তর হচ্ছে যে এই সময়গুলোকে যদি তুমি প্রপারলি ইউজ করো এবং যথাযথভাবে কাজে লাগাও তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা কেউ তোমাকে আটকাতে পারবে না, তুমি অবশ্যই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। ওকে, তো অনেক কথা বললাম, তোমরা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিমা রয় জিজ্ঞেস করেছে বাংলার জন্য অভিযাত্রী এবং ইংলিশের জন্য মাস্টার বইটা কেমন হবে ভাইয়া? এটা আমার রিকমেন্ডেশন, তুমি যেটা বলছো এটাই আমার রিকমেন্ডেশন, এটাই ভালো, এই দুইটাই ভালো। ওকে, এর বাইরেও আরো অনেক বই আছে, বাট আমরা এই জায়গা থেকে বইয়ের রিকমেন্ডেশনটা তেমন একটা করি না আর কি। হ্যাঁ, একটু খেয়াল করো, প্রথমে আমি চলে যাই একটা প্রশ্ন দিয়ে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের 2023 এবং 24 সেশনে আসছে। আমরা আগে প্রশ্নের প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করি, কি কি আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? আমি এসএসসি 26 বেসের স্টুডেন্ট, থ্যাংক ইউ রাশেদ। তোমাদের 26 বেসের কিন্তু আমাদের ক্লাস চলতেছে, ফ্রি ক্লাস। ওকে, আমাদের শর্ট সিলেবাস, হ্যাঁ তোমাদের শর্ট সিলেবাস ছিল, অবশ্যই শর্ট সিলেবাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এটার উত্তর করতে থাকো। আমি ততক্ষণে তোমাদের কমেন্টস দেখতে থাকি, উত্তর করতে থাকো, দ্রুত 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 কমেন্ট সেকশনে উত্তর করতে থাকো, আমি তোমাদের উত্তর দেখতে থাকি। কমেন্টস করতেছো যারা তোমরা একটু বলো। যে মাহি বলল যে সি, মহেশখালী, এটা জানার কথা, হ্যাঁ এটা জানার কথা এবং এটা তোমরা পারবে, এটা জানার কথা এবং এটা তোমরা পারবে। আমি জানি অনেকেই সঠিক উত্তর দিয়েছো, আমি এটাতে কথা আর বাড়াচ্ছি না, উত্তরে চলে যাচ্ছি মহেশখালী। উত্তরে চলে যাচ্ছে কি? উত্তর হচ্ছে কি? মহেশখালী। ওকে, উত্তর হচ্ছে কি? মহেশখালী। এখন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? এটা গতবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, ভর্তি পরীক্ষায়, হ্যাঁ এমনি পরীক্ষা নয়, ভর্তি পরীক্ষায় এটা আসছে। তো তোমার কাছে এই প্রশ্নটা খুবই কমন মনে হবে, মানে খুবই সিম্পল একটা প্রশ্ন। আসলে হ্যাঁ, একদমই সিম্পল একটা প্রশ্ন এবং সবচেয়ে সহজ একটা প্রশ্ন। এরকম প্রশ্ন থাকবে কিছু, কিন্তু এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে গিয়ে আরো কঠিন প্রশ্ন করার সুযোগ আছে কিনা সেই জিনিসটাও আমাদেরকে জানতে হবে। কঠিন প্রশ্ন করার সুযোগ আছে, আমরা এই প্রশ্নটা একটু সামনে যাই, এটার ব্যাখ্যা বা এটার সমাধানটা কি। আসলে এখান থেকে প্রশ্ন যে কোনোটা আসতে পারে। যেমন ধরো মহেশখালীর নামকরণ কার নামে হয়েছে, সেটা হচ্ছে যে বৌদ্ধ সেন মহেশ্বরের নাম অনুসারে মহেশখালীর নামকরণ করা হয়েছে, তাও আবার 200 বছর পূর্বে। এবং এই দ্বীপটি অর্থাৎ মহেশখালী যে দ্বীপটি, এটি একটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। হ্যাঁ, এটার জন্য গতবারে সেটা প্রশ্ন আসছে। বিখ্যাত আদিনাথ মন্দির, আদিনাথ মন্দির এটা বিখ্যাত, মনে রাখবা, হিন্দুদের তীর্থস্থান। এই আদিনাথ মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে মহেশখালীতে অবস্থিত। তোমরা এটা মনে রাখবা, আদিনাথ মন্দিরের বিষয়টা মনে রাখবা। পরীক্ষায় মহেশখালীর বিষয়ে আর নামও আসতে পারে, জিজ্ঞেস করতে পারে আদিনাথ মন্দির কোথায় অবস্থিত। অপশনে দেওয়া থাকবে কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম, সীতাকুণ্ড। তো তোমরা এটা মনে রাখবা যে আদিনাথ মন্দির হচ্ছে কোথায়? মহেশখালীতে, এবং সেটা পাহাড়ের চূড়ায়। এরপরে আমরা যাই, এরপরে হচ্ছে যে তোমার দ্বীপ সম্পর্কিত, যেমন ধরো আরো কয়েকটা বিষয় এখানে আসবে, যেমন ভোলা। ভোলার বিষয়ে যদি বলি, ভোলা যেমন বাংলাদেশ, তোমরা জানো যে বাংলাদেশ একটা বৃহত্তর বদ্বীপ, বৃহত্তর কি দ্বীপ? বদ্বীপ। আর ভোলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, কথা বুঝতে পারছো না? ভোলা হচ্ছে কি?
বাংলাদেশের বৃহত্তম দ্বীপ। এবং ভোলা, এটা ভোলা জেলায় অবস্থিত। ভোলা দ্বীপটা নিয়ে বড় একটা জেলা। এরপরে দেখো মনপুরা দ্বীপ, মনপুরা দ্বীপটাই মোটামুটি ভোলা জেলার মধ্যে অবস্থিত। এবং যেটা পর্তুগিজদেরকে কি নামে ডাকা হয় জানো? ফিরিঙ্গি বলা হয়, ফিরিঙ্গি। পর্তুগিজদেরকে কিও বলা হয়? ফিরিঙ্গি বলা হয়। এটা নিয়ে আলোচনা আছে এখানে, ফিরিঙ্গি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আমাদেরকে তত্ত্ব সহ জানতে হবে, ঠিক আছে? ফিরিঙ্গিও বলা হয়। এবং এই যে ভোলা মনপুরা দ্বীপ যেটা, সেটা কোথায় অবস্থিত? মেঘনা নদীর মোহনায় অবস্থিত। মেঘনা বাংলাদেশের প্রশস্ততম নদী বলা হয় এটাকে। কি বলা হয়? যে দীর্ঘতম প্রশস্ততম নদী হিসেবে এটাকে বলা হয় মেঘনাকে। সবচেয়ে বড় নদী সোনাদিয়া, এটা হচ্ছে কক্সবাজার জেলায় অবস্থিত। এবং এটা বিখ্যাত কেন? এটা বিখ্যাত অর্থাৎ আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি যে মহেশখালী দ্বীপের মতো এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে সবচেয়ে বড় দ্বীপ কোনটা জিজ্ঞেস করতে পারে, অথবা এটা আসতে পারে যে কোন দ্বীপকে নিয়ে পুরো একটা জেলা গঠিত, সেটা ভোলা জেলা। এরপরে মনপুরা দ্বীপ কোথায়? সেটা পর্তুগিজদের যেটা আবাস বা স্থল বা আস্তানা ছিল, সেটা মেঘনা নদীর মোহনায় অবস্থিত। সোনাদিয়া কোথায়? কক্সবাজার। এবং তোমরা যারা কক্সবাজার আছো তোমরা চেনার কথা এবং তোমাদের মনে থাকবে, কিন্তু বাকি যারা আছে তাদের তো মনে থাকবে না। তখন তাদের যেটা করতে হবে যে কক্সবাজার থেকে প্রচুর পরিমাণে শুটকি যায়, এবং এখানে যে কক্সবাজার যেহেতু উপকূলীয় এলাকা, সেখানে প্রচুর পরিমাণে ঘূর্ণিঝড়ও হয়। সুতরাং এই ঘূর্ণিঝড় প্রবণ এলাকা এবং শুটকির এলাকা কক্সবাজারেই সোনাদিয়া অবস্থিত। হাতিয়া, নোয়াখালী মনে রাখবা। হাতিয়া, তোমরা জানো যে হাতিয়া নোয়াখালী যেটা রোহিঙ্গারা নোয়াখালীর একটা দ্বীপে আছে। হ্যাঁ, রোহিঙ্গাদেরকে নোয়াখালীর একটা দ্বীপে কি করা হয়েছে, যে বাসানচর নামক একটা চরে তাদেরকে আবাসস্থল তৈরি করা হয়েছে। আবাসস্থল সেটাও কিন্তু কোথায়? নোয়াখালীতে। ওকে, এরপর একটু খেয়াল করো যে রেড ক্রিসেন্ট কেন্দ্র সেখানে অবস্থিত হাতিয়াতে। এর পাশাপাশি মৎস্য শিকারের জন্য এটা একটা কেন্দ্র হিসেবে বিবেচিত। সন্দ্বীপ, এটা হচ্ছে সামুদ্রিক জাহাজ কেন্দ্র। সন্দ্বীপের মধ্যে প্রচুর পরিমাণে সামুদ্রিক জাহাজ, অর্থাৎ সমুদ্রের যে জাহাজগুলো সেগুলো সন্দ্বীপের আশপাশের এলাকাগুলোতেই মূলত নোঙ্গর করে। এরপরে আমরা যাই পরবর্তী প্রশ্নের মধ্যে চলে যাই। সেটা হচ্ছে কি, এখন আমাদের দেখার পালা যে বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে। ওকে, বাংলাদেশের মানচিত্রের মাধ্যমে আমরা অনেক কিছুই জানবো। একটু আমি তোমাদেরকে ভিডিওতে নিয়ে যাই যাতে মানচিত্রটা তোমাদেরকে জুম করে দেখাতে পারি। যে বাংলাদেশের মানচিত্রে আমি তোমাদেরকে নিয়ে আসলাম। বাংলাদেশের মানচিত্রে আমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো, উত্তর পশ্চিম পূর্ব পশ্চিম, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবকিছুই আমাদেরকে দেখতে হবে। মানচিত্রে কিভাবে পড়তে হয় সেই তথ্যগুলো মানচিত্রের মধ্যে তথ্য দেওয়া থাকবে। তথ্যগুলো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং ভালোভাবেই দেখতে পাচ্ছ। আই হোপ যে বাংলাদেশের সর্ব উত্তরের যে এলাকা সেটা হচ্ছে কোনটা, যে পঞ্চগড়। ঠিক আছে, পঞ্চগড় সর্ব উত্তরের জেলা এবং সেটা নীলফামারীর পাশে। নীলফামারী এটা নামকরণ করা হয়েছে মূলত নীল চাষের ভিত্তিতে। তোমরা জানো ইংরেজরা যে সময় এখানে ছিল সেই সময় নীল চাষ করা হতো। কি চাষ করা হতো? নীল চাষ করা হতো। এরপর একটু আমরা নিচে যাই যে আর্সেনিক আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জ। এখন যদি বলি যে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি, তাহলে সেটি হচ্ছে কোনটি? এই যে এই জেলাটি, অর্থাৎ বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এবং সর্ব পশ্চিমের জেলা কোনটি? তাহলে আমাদেরকে বলতে হবে যে সর্বপশ্চিমের জেলা দেখো এইটা চাঁপাইনবাবগঞ্জ। এবং আর্সেনিক আক্রান্তের সংখ্যা যেখানে প্রথম শনাক্ত হয়েছিল এই জায়গাটাতে। এবং যেটা দেখো যে উষ্ণতম স্থান এবং শীতলতম স্থান। এবার আসি আমরা সিলেটের বিষয়ে একটু কথা বলি। এই দুইটা জেলা মানে এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম, এটুকু জানলাম। এবার মানে উষ্ণতম এবং শীতলতম, এবং কি শীতলতম দুইটা জায়গা সম্পর্কে আমরা জানবো। একটা হচ্ছে উষ্ণতম আর একটা হচ্ছে শীতলতম। আমরা জানি সিলেটে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এবং ওই কারণে সিলেট অঞ্চলে যে ঠান্ডা আবহাওয়া বিরাজ করে এবং এই কারণে শীতলতম স্থান হিসেবে বিবেচিত হয় সিলেট জেলা। কথা বুঝতে পারছো? সিলেট জেলা। ওকে, যেটা আমরা নাটোরের যে লালপুর যে এলাকাটা সেটা হচ্ছে উষ্ণতম স্থান, কিন্তু শীতলতম লালখান। সিলেটের কি? লালখান। মনে থাকবে, সিলেটের লালখান, নাটোরের লালপুর, এই দুইটা এলাকা শীতলতম এবং উষ্ণতম। মনে থাকবে। খান তাহলে কোথায়? সিলেটে। আর পুর কোথায়? সেটা হচ্ছে নাটোরে। লাল কিন্তু ঠিক হয়ে আছে। কথা বুঝতে পারছো কিনা? খান এবং পুর পাল্টাছে, কিন্তু লাল কিন্তু কি আছে? ঠিকই আছে। এই জিনিসটা মনে রাখবা। মনে রাখবা। এবার আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে গাজীপুর।
এই গাজীপুর যেখানে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল। তোমরা রাজারবাগ পুলিশ লাইন সম্পর্কে শুনেছো না? রাজারবাগ পুলিশ লাইনে যেখানে বাংলাদেশের পুলিশ বাহিনী, পুলিশের কিন্তু একটা ইতিহাস আছে, পুলিশ বাহিনী যেখানে মূলত রাজারবাগ পুলিশ লাইনে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল 1971 সালের 25শে মার্চ সে অপারেশন সার্চলাইটের বিরুদ্ধে। ওকে, তাহলে আমরা এই উপরের অংশটা জানলাম। তাহলে আমরা এটা জানলাম যে কি, যে সর্ব উত্তরের জেলা হচ্ছে কোনটা? পঞ্চগড়। সর্বপশ্চিমের জেলা হচ্ছে কোনটা? চাঁপাইনবাবগঞ্জ। মনে থাকবে? সর্বপশ্চিমের। এবার আসে আমরা সর্বদক্ষিণে চলে যাই। সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, আর সর্বপূর্বের জেলা হচ্ছে কোনটা? এই যে সর্বপূর্বের জেলা হচ্ছে বান্দরবান। মনে থাকবে? সর্বপূর্বের জেলা কোনটা? বান্দরবান। এটা আমি জুম করে দেখাচ্ছি যাতে তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। এবার আসি আমরা যে উষ্ণতম জেলা এবং সিল্ক সিটি হিসেবে যেটা পরিচিত সেটা হচ্ছে রাজশাহী, এবং এরপরে মেহেরপুর, যেটা তোমরা জানো যে মুজিবনগর সরকার, মনে রাখবা মুজিবনগর সরকার 1971 সালে যেই সরকারের মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য 11টি সেক্টরে বিভক্ত করে বাংলাদেশকে যুদ্ধ পরিচালনা করেছেন, যেটাকে প্রবাসী সরকারও বলা হয়, সেই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এই মেহেরপুরে। এবং পশ্চিমবঙ্গে যাতায়াতের জন্য মেহেরপুরটা অনেক বেশি সুবিধাজনক ছিল। অর্থাৎ মেহেরপুর থেকে পশ্চিমবঙ্গ মানে কলকাতায় যাওয়াটা সহজ ছিল, এবং এই কারণে মুজিবনগর সরকার এখানে গঠিত হয়েছিল। এবং সময়কালটা এখানে লেখা আছে 10 এপ্রিল 1971 সালে, এবং তারা শপথ গ্রহণ করে 10 এপ্রিল 1971 সালে তারা মুজিবনগর সরকার গঠন করে। ঠিক তার এক সপ্তাহ বাদে, অর্থাৎ এক সপ্তাহ পরে গিয়ে 1971 সালের 17 এপ্রিল তারা কি করে? যে শপথ বাক্য পাঠ করে। এই জিনিসটা তোমরা যদি মনে রাখতে পারো তাহলে ভেস। এরপরে আসি আমরা যশোর সম্পর্কে একটু জানি। যশোর হচ্ছে প্রথম শত্রুমুক্ত, হ্যাঁ, ব্রিটিশ ভারতের প্রথম জেলা। মনে রাখবা, প্রথম জেলা, এটা হচ্ছে প্রথম জেলা, যেটাকে জেলা হিসেবে প্রথম ঘোষণা করা হয়েছিল, এটা হচ্ছে যশোর, প্রথম জেলা, এবং শত্রুমুক্ত হয়েছে প্রথম। যশোরই হচ্ছে 1971 সালের প্রথম শত্রুমুক্ত হয়েছে। সেপ্টেম্বর অন যশোর রুট, এই গ্রন্থের লেখককে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমাদের মধ্যে। সেপ্টেম্বর অন যশোর রুট, এই গ্রন্থের রচয়িতাকে? তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, সেপ্টেম্বর অন যশোর রুট। অর্থাৎ যশোর যখন হচ্ছে শত্রুমুক্ত হয়েছিল সেই সময়টা কখন? যে 1971 সালে, এবং প্রথম শত্রুমুক্ত জেলা হিসেবে এটা বিবেচিত। তো বাংলাদেশের কুয়েত সিটি হিসেবে খুলনা, কুয়েত, মনে রাখবা, বাংলাদেশের কুয়েত সিটি হিসেবে খুলনা, কুয়েত। ওকে, এবার আসি পটুয়াখালীর বিষয়ে, যে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা, যেখান থেকে সূর্য অস্ত এবং সূর্য উদয় দুইটাই দেখা যায়। কক্সবাজার সি বিচ থেকে সূর্য উদয়টা দেখা যায় না, সূর্য অস্তটা দেখা যায়, কিন্তু কুয়াকাটা থেকে সূর্য উদয় সূর্য অস্ত দুইটাই দেখা যায়। এটাকে সমুদ্র বা সমুদ্রকন্যা বা সাগর কন্যাও বলা হয়। কি বলা হয়? সাগর কন্যা বলা হয়। সমুদ্র সৈকত ও পায়রা বন্দর তৃতীয়, যেটা পায়রা সমুদ্র বন্দর আমরা বলি, হ্যাঁ, এখানেই পটুয়াখালীতে অবস্থিত। ভোলা দ্বীপ জেলা কি? ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটা? ভোলা। এটা একটু আগে আমরা তথ্য জেনেছি। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কক্সবাজার, তোমার চট্টগ্রামকে, এই যে বাংলাদেশের প্রবেশদ্বার, এটা হচ্ছে চট্টগ্রাম। বান্দরবান, যেটা আমরা জানি যে তাজিংডং যেটা অবস্থিত বান্দরবানের মধ্যেই, মূলত সেই তাজিংডং বা হচ্ছে বিজয়, তাজিংডং বা বিজয়, সেটা হচ্ছে কোথায়? বান্দরবানের মধ্যে অবস্থিত। এখানে ইন্টারেস্টিং আরেকটা তথ্য আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের একমাত্র জেলা যেটার সাথে দুইটি দেশের কি আছে? সীমান্ত আছে, সেই জেলাটির নাম হচ্ছে রাঙ্গামাটি। কি নাম? রাঙ্গামাটি। এই যে দেখো, বাংলাদেশের এদিক থেকে এদিকে হচ্ছে ভারত, ওকে, রাঙ্গামাটির সাথে এদিকে হচ্ছে মিয়ানমার। মনে রাখবা, মিয়ানমার। ওকে, তাহলে এই দুইটি দেশের সাথে একটি জেলার সংযোগ আছে, সেটি হচ্ছে রাঙ্গামাটি। পরীক্ষা অনেক সময় আসে, এই জায়গাটা, এই জিনিসটা মনে রাখবা। এবং এটা যদি প্রশ্ন করে যে সবচেয়ে বেশি রাঙ্গামাটিতে সবচেয়ে কোন জনগোষ্ঠী বসবাস করে, তাহলে সেটা হবে কারা? চাকমারা। কারা? চাকমারা। রাঙ্গামাটিতে সবচেয়ে বেশি হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে চাকমারা বসবাস করে। তো অনেক কথা বললাম এটা নিয়ে, আমি তোমাদেরকে এই তথ্যের উপরে আর বেশি কষ্ট দিতে চাচ্ছি না। তোমরা এই জিনিসটা ভালোভাবে স্টাডি করতে পারলে তোমরা এখান থেকে একটা নাম্বার এনশিওর করতে পারো। বাংলাদেশের মানচিত্রের উপর এই তথ্যগুলো যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কাজে আসবে। ওকে, এবার আসি আমরা আরেকটা তথ্য সম্পর্কে জানার চেষ্টা করি। আমি তোমাদেরকে যে একদম পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যে সীমান্তের কথা বলেছিলাম, বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম কি? বাংলাবান্ধা। এবং কোন উপজেলায়? তেতুলিয়া উপজেলায়। মানুষ বলে না টেকনাফ থেকে তেতুলিয়া,
হ্যাঁ, টেকনাফ থেকে কি তেঁতুলিয়া। টেকনাফ হচ্ছে সর্ব দক্ষিণের উপজেলা আর তেঁতুলিয়া হচ্ছে সর্ব উত্তরের উপজেলা। আবার জেলার কথা বললে সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার এবং সর্ব উত্তরের জেলা হচ্ছে কি পঞ্চগড়। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা যদি বলি যে স্থানের নাম যদি বলে, বাংলাদেশের সর্ব উত্তরের স্থানের নাম হচ্ছে কি বাংলা বান্দা, কি বাংলা বান্দা। আর সর্ব দক্ষিণের স্থানের নাম কি, তাহলে সেটা অবশ্যই হবে সেন্ট মার্টিন, কি সেন্ট মার্টিন। আবার সেখানে যদি স্পেসিফিক স্থানের কথা বলে তাহলে সেটা হবে কি সেরাদ্বীপ। আমরা সেদিকে একটু পরেই যাব। তার আগে আমরা একটু দেখি যে সর্ব উত্তরেরটা আমরা জানলাম, সর্ব পশ্চিমেরটা জেনে নেই কারণ এটা পাশেই আছে। সর্ব পশ্চিমের যে জায়গাটার নাম সেটা হচ্ছে কি মনাকষা এবং সেটা হচ্ছে শিবগঞ্জে এবং সেটা চাঁপাইনবাবগঞ্জে। শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সর্বপশ্চিমের জায়গা। সর্বপশ্চিমের জায়গার নাম কি যে মনাকষা, যেটা মূলত শিবগঞ্জে এবং সেটা চাঁপাইনবাবগঞ্জ জেলা। শিবগঞ্জ হচ্ছে এটা উপজেলার নাম, কিসের নাম উপজেলার নাম, চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে জেলার নাম। তাহলে সর্ব উত্তরে আমরা পেয়েছি এবং সর্বপশ্চিমে পেয়েছি। আমাদের জানতে হবে সর্বপূর্ব এবং সর্ব দক্ষিণ। আমরা তাহলে চলে যাই। সর্বপূর্ব হচ্ছে এই যে দেখো থানসি এবং স্থানের নাম, উপজেলা হচ্ছে থানসি, জেলা হচ্ছে বান্দরবান, উপজেলা হচ্ছে আকাইন, স্থানের নাম হচ্ছে কি আকাইনতং। আকাইনতং এটা হচ্ছে মূলত মারমাদের দেওয়া নাম, অর্থাৎ সেখানে রাখাইনরা বসবাস করে, এই কারণে তারা এইভাবে নামকরণ করেছে আকাইনতং। মনে থাকবে? তাহলে এই যে দেখো আবার বলছি যে সর্বপূর্বের স্থানের নাম হচ্ছে বান্দরবান এবং সর্বপূর্বের জেলার নাম হচ্ছে বান্দরবান, উপজেলার নাম হচ্ছে থানসি এবং স্থানের নাম হচ্ছে কি আকাইনতং। এবার যদি বলি সর্বদক্ষিণে কি, সর্বদক্ষিণে হচ্ছে উপজেলার নাম হচ্ছে টেকনাফ, জেলার নাম হচ্ছে কক্সবাজার, স্থানের নাম হচ্ছে সেরাদ্বীপ। ওকে, যদি সেরাদ্বীপ না থাকে সেন্ট মার্টিন হবে, আর যদি সেন্ট মার্টিন না থাকে সেরাদ্বীপ হবে, যদি দুইটাই না থাকে তাহলে টেকনাফ হবে, এটাও যদি না থাকে তাহলে কক্সবাজার হবে। কথা বুঝতে পারছো? এভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। আর এক্ষেত্রেও কিন্তু সেম একই রকম। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তোমরা মনে করো না যে যেগুলো পড়াচ্ছি শুধু এগুলোই পড়াবো, না, ব্যাপারটা ওইরকম না। আমরা আরো নতুন তথ্যে যাব। তাহলে এইটুকু তোমরা এই জিনিসটা তোমরা মনে থাকবে কিনা তোমাদের, যদি মনে থাকে তাহলে আমরা আরেকটা প্রশ্নে চলে যাব। সেটা হচ্ছে পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব এখন। অলরেডি আমরা এটা দেখেছি, এরপরে হচ্ছে এটাও আমরা দেখেছি। এরপর আমরা একটা প্রশ্নে চলে যাব। সেটা কি, কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নাই? বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নাই? এইচএসসি এর জন্য কোন বুক ভালো? রাশেদ পিকে এইচএসসির ক্লাসে এগুলো জিজ্ঞেস করিও। জিকের জন্য কোন বই ভালো? জিকের জন্য তোমরা যে কোনো একটা বাজার থেকে যে কোনো একটা বই নিলে হবে। সব বইয়ে প্রায় সব টপিক থাকে। এখানে জিকের যে প্রচলিত যে বইগুলো আছে তার মধ্যে জুবাইর জিকে আছে, খন্দকার জিকে আছে, এগুলো তো আছে। তো তোমরা একটু কমেন্টস করো দ্রুত, দেখি তোমরা কমেন্টস করো, দেখি কমেন্টস করো কি উত্তর হতে পারে। যে বাংলাদেশের সাথে বরিশাল বলেছে, বরিশাল। ওকে, সি রাশেদ বলেছে সি। ওকে, আমরা মেনেই নিলাম, ধরেই নিলাম। সারা কমেন্ট করেছে, ওকে ফাইন। এরপরে নাইমা কমেন্ট করেছে, এরপরে হচ্ছে তোমার সাইমা কমেন্ট করেছে, আচ্ছা শাহরিয়ার মিসকাট, সামিহা কমেন্ট করেছে, এরপরে হচ্ছে রাজিউল ইসলাম রনি কমেন্ট করেছে। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের উত্তর সঠিক হয়েছে বরিশাল বিভাগ। কেন সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, বরিশাল বিভাগ, এটার ব্যাখ্যাটা আগে একবার দেখে নাও, পরে আমরা মানচিত্রে দেখব। বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে ভারত এবং মিয়ানমারের দুটি দেশের। বাংলাদেশের সাথে সীমান্ত রয়েছে ভারত এবং মিয়ানমারের দুইটি দেশের, এর বাইরে নাই। এবার আসি, বাংলাদেশের মোট সীমানা বা সীমান্ত জেলা হচ্ছে 32টি। কয়টি? 32টি। ভারতের সাথে 30টি, মিয়ানমারের সাথে 3টি। এই 3টি কি কি? রাঙ্গামাটি। এই 3টি কি কি আমরা একটু জেনে নিব। আমরা এই 3টি হচ্ছে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এরপরে হচ্ছে কি বান্দরবন। ওকে, খাগড়াছড়ি এবং বান্দরবন, এটা তোমরা জানো, এগুলো তোমরা জানো। এবং এখানে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কি যে ভারতের সাথেও মিয়ানমারের সাথেও দুইটা দেশের সীমান্ত আছে। এটা ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত সংযোগ রয়েছে 6টি বিভাগের সংযোগ নেই, ঢাকা এবং বরিশাল। এই যে দেখো, যদি অপশনে ঢাকা থাকতো তাহলে ঢাকাও উত্তর হতো, বরিশালও। এরপরে আসি, ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে রাঙ্গামাটি জেলায়। ভারত এবং মিয়ানমারের সাথে সীমান্ত সংযোগ রয়েছে রাঙ্গামাটি জেলায়। এরপরে প্রশ্নে আমরা চলে যাই। এরপরে ওকে, এবার আসি সীমান্ত বিষয়ক তত্ত্ব।
সীমান্ত বিষয়ক যে ইনফরমেশনগুলো আমাদের জানতে হবে সেই বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। সীমান্ত বিষয়ে যে তথ্যগুলো আছে সেগুলো আমাদের মনে রাখাটা একটু জরুরি। কেন জরুরি সেটা আমি বলতেছি। কারণ হচ্ছে সাম্প্রতিক বাংলাদেশ এবং ভারতের মধ্যে মানে একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে। কেন হচ্ছে? কারণ হচ্ছে ভারত বাংলাদেশের উপরে পানি ছেড়ে দিয়েছে, অর্থাৎ যে বাঁধ বা ব্যারেজগুলো তারা তৈরি করেছে সেগুলো তারা ছেড়ে দিয়েছে। যেমন হচ্ছে তোমরা জানো যে ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছে, এরপরে হচ্ছে তোমার ঢম্বুর যে ব্রেজ এটাও ছেড়ে দিয়েছে তারা। তো এখানে আমরা যদি একটু দেখি যে সীমান্ত বিষয়ক যে তথ্যগুলো আমাদের জানা দরকার সেই তথ্যগুলো তোমরা কি স্পষ্ট দেখতে পাচ্ছ? বাংলাদেশের সাথে এই যে এইগুলোকে বলে সেভেন সিস্টার্স, কি বলা হয়? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এগুলোকে একত্রে কি বলা হয়? সেভেন সিস্টার্স। কি বলা হয়? সেভেন সিস্টার্স। ওকে, সেভেন সিস্টার্স। এই সেভেন সিস্টার্স নিয়ে অনেক ঝামেলা আছে। ভারত থেকে এরা আলাদা হতে চায় এবং বাংলাদেশের পার্শ্ববর্তী যে অঞ্চল হিসেবে উত্তর পূর্ব যে এলাকা বাংলাদেশের, সেই এলাকার মধ্যে এই অঞ্চলগুলো আছে বা এই সেভেন সিস্টার্স আছে। এই অরুণাচল প্রদেশ থেকে আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা এবং মিজোরাম, এগুলোকে আমরা সহজে মনে রাখবো কিভাবে? এগুলোর প্রত্যেকটা আমাদের একটু মনে রাখতে হবে। বাংলাদেশের উত্তর পূর্বে, আবার বলছি, উত্তর পূর্বে যে এলাকাটা, যে বিশাল এলাকা, এটার মধ্যে যে 7টি প্রদেশ আছে এগুলোকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয়। এবং এগুলোকে কিভাবে আমরা মনে রাখবো? যে আমি আসাম, মি মিজোরাম, হ্যাঁ, আমি, তারপরে হচ্ছে কি, হ্যাঁ, মেঘালয়, ত্রিপুরা এবং আমি অমেত্রী মনা, এইটাই এভাবেই মনে রাখবো। আমি অমেত্রী মনা, অর্থাৎ আসাম, মি, তারপর হচ্ছে কি যে তোমার অমেত্রী, মে, ত্রি, ম, না, এভাবে মনে রাখবো। তাহলে কিভাবে মনে রাখবো? আমি আসাম, মিজোরাম, অমেত্রী মনা, অর্থাৎ অমেত্রী, এই যে দেখো অরুণাচল প্রদেশ, মে দিয়ে মেঘালয় এবং ত্রি দিয়ে ত্রিপুরা, মনা, ম দিয়ে ওই যে তোমার মণিপুর, আর না দিয়ে নাগাল্যান্ড। এখন যদি বলি যে ব্যারেজ যেটা, ডম্বুর ব্যারেজ যেটা খুলে দেওয়া হয়েছে, সেই ব্যারেজটা কোথায় অবস্থিত? সেই ব্যারেজটা আসলে কোথায় অবস্থিত? তাহলে সেটা হবে ত্রিপুরায়। দেখো বাংলাদেশের যে এলাকাটা, এদিকে বঙ্গোপসাগর, হ্যাঁ, এদিকে ফেনী, এই এলাকাটা, এই ডম্বুর যে ব্যারেজটা ছিল সেটা হচ্ছে এই ত্রিপুরাতে। কোথায়? ত্রিপুরাতে। বুঝতে পারছো? ত্রিপুরাতে। কোথায় অবস্থিত ছিল? সেটা ত্রিপুরাতেই ছিল। তাহলে আমরা এটা মনে রাখবো যে ত্রিপুরাতেই মূলত হচ্ছে যে ডম্বুর ব্যারেজটা ছিল। এবার আসি, তোমরা একটা জিনিস শুনবা, সেটা হচ্ছে চিকেন নেক। চিকেন নেক কি মানে? হচ্ছে মুরগির গলা। কি গলা? মুরগির গলা। সেটা হচ্ছে এই জায়গাটাকে বলা হয় চিকেন নেক। কি বলা হয়? এই জায়গাটাকে বলা হয় চিকেন নেক। সেটা কোনটা দেখো, এই যে আমি মার্ক করে দেখাচ্ছি, এটা হচ্ছে চিকেন নেক। এটা কেন বলা হয়? কারণ ভারতীয় উপমহাদেশের যে মানচিত্র আছে সেটা যদি দেখো, এটা মুরগির গায়ের মতো দেখালেও এটা দেখো মুরগির যে মাথার উপর একটা জুড়ি থাকে না, এই জিনিসটার মতো দেখায়, আর এটা মুরগির মুখের মতো দেখায় এবং এটা ঠুটের মতো দেখাচ্ছে। দেখো এটা ঠুটের মতো দেখাচ্ছে। তো এই জন্য এটা ভারতীয় উপমহাদেশের মানচিত্রের ক্ষেত্রে গিয়ে এটা মুরগির গলার মতো কাজ করে। হ্যাঁ, এই যে এলাকাটা, এটা কোন প্রদেশের? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের। মনে রাখবা, এই যে এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের, ভারতের পশ্চিমবঙ্গ। মনে থাকবে, ভারতের পশ্চিমবঙ্গ। এখন যদি তোমাদেরকে জিজ্ঞেস করি বাংলাদেশের সাথে ভারতের কয়টি প্রদেশের সীমান্ত আছে, বাংলাদেশের সাথে ভারতের কয়টি প্রদেশের সীমান্ত আছে, তোমরা কি উত্তর করতে পারবে? হ্যাঁ, বলো তো, তোমরা উত্তর করতে পারবে কিনা? তোমরা কি উত্তর করতে পারবে কিনা? বাংলাদেশের সাথে ভারতের কয়টি প্রদেশের সীমান্ত আছে? কমেন্ট সেকশনে জানিয়ে দাও। 33টি হয় না। এই সঞ্জিদা, 33টি হয় না জেলা। দেখো, একটা জেলার সাথে দুইটি দেশের সম্পর্ক। হ্যাঁ, যেমন ধরো যদি বলি যে একটা জেলার সাথে দুইটা দেশের সম্পর্ক, তাহলে কি দুইবার কাউন্ট হবে নাকি একবার কাউন্ট হবে? অবশ্যই একবার কাউন্ট হবে, জেলার তো একটাই, তাই না? দুটি দেশের সম্পর্ক হোক, সমস্যা নাই। তো বলো, এখানে তোমরা অনেকেই কমেন্ট সেকশনে জানাচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, আবার অনেকে ভুল উত্তর দিচ্ছ। ভুল উত্তর দেওয়াটা খারাপ না, কিন্তু চুপ মেরে থাকাটা খারাপ।
তাহলে দেখো বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী যে অঞ্চল বা সেই প্রদেশগুলোর মধ্যে একটা আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বাংলাদেশের সাথে লাগোয়া, এরপরে আছে আসাম বাংলাদেশের সাথে লাগোয়া, মেঘালয় বাংলাদেশের সাথে লাগোয়া, এরপরে আছে কি যে ত্রিপুরা বাংলাদেশের সাথে লাগোয়া এবং মিজোরাম। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা কি মনে রাখতে পারবো? তাহলে এই যে সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সব মিলে যে বাংলাদেশের সীমান্ত আছে কয়টি? 5টি। যদিও বা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে 60টি প্রদেশ আছে। কয়টি প্রদেশ? 60টি প্রদেশ আছে। কিন্তু বাংলাদেশের সাথে সীমান্ত আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব মিলে 5টি প্রদেশের। কয়টি? 5টি প্রদেশের। তাহলে আমরা যদি বলি যে 5টি প্রদেশ বাংলাদেশের, এখানে অবশ্যই কোনটার নাম আসবে? পশ্চিমবঙ্গের নাম আসবে। কথা বুঝতে পারছো? কোনটার নাম আসবে? পশ্চিমবঙ্গের নাম অবশ্যই আসবে। এই জিনিসটা মনে রাখবা। ওকে, এটুকু তাহলে আমরা আপাতত আজকের মতো এই জায়গাটাতে রাখি। এগুলো নিয়ে আমরা ডিটেলস আরো কথা বলবো এগুলো নিয়ে। তাহলে ডম্বুর যেটা আমরা বললাম যে ডম্বুর যেটা ব্যারাজ সেটা কোথায় অবস্থিত? ত্রিপুরায় অবস্থিত। ত্রিপুরায় অবস্থিত। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা পরবর্তী বিষয়ে যাই। একটা প্রশ্ন থাকলো বাংলাদেশ বিষয়াবলী থেকে একটা প্রশ্ন থাকলো। তোমরা একটু কমেন্ট সেকশনে জানাবে, দ্রুত কমেন্ট সেকশনে জানাও। আমি তোমাদের কমেন্টস দেখছি। তোমরা কমেন্ট সেকশনে জানাও এই প্রশ্নের উত্তর কি হবে। তোমরা যারা যুক্ত আছো তোমরাই থাকো। আমি ক্লাস নিচ্ছি তোমাদের জন্যই। যারা ক্লাসে থাকবে না তাদের জন্য ক্লাস নিচ্ছি না। ওকে, তোমরা বলো যে এখানে বাংলাদেশের যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল, সেখানে যে কোন ব্যক্তি সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল? এখানে তো অনেকের নাম আছে। তোমরা জানো যে এখানে বাংলাদেশের সাথে সীমানা রয়েছে ভারতের 5টি প্রদেশের। ওকে, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। ওকে, কমেন্ট সেকশনে জানাচ্ছ অনেকে, যেমন আবুজার গিফারি বলেছে এগুলোর প্রত্যেকটা প্রশ্নই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা। তোমার কাছে মনে হতে পারে যে এই প্রশ্নগুলো তো সহজ। হ্যাঁ, উত্তর হচ্ছে সহজ, কিন্তু পরীক্ষায় এরকম প্রশ্ন সহজ থাকবে না। আমরা প্রথমে শুরু করতেছি সহজ দিয়ে, আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। কথা বুঝতে পারছো কিনা? আমরা সহজ দিয়ে শুরু করতেছি যাতে তোমাদের ভয় না লাগে, যে তোমাদের কাছে মনে না হয় যে আমরা এগুলো পারি না বা পারবো না, এটা যাতে তোমাদের মনে না হয়। তোমাদের যাতে এটা মনে হয় যে হ্যাঁ তোমরা পারবে। হ্যাঁ, তো এখানে শিক্ষার্থীদের বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস থাকাটাই জরুরি। আত্মবিশ্বাস এবং পরিশ্রম, ধৈর্য, এই তিনটা যদি তোমার থাকে তুমি অবশ্যই পারবে এবং অবশ্যই পারবে। ওকে, তুফাইল আহমেদ বলতেছে অনেকে সংবিধান সম্পর্কে তোমাদের অনেকেরই ধারণা না থাকাটাই স্বাভাবিক, কারণ তোমাদের অনেকেরই তোমার ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে যাদের সিভিক্স ছিল বা পৌরনীতি ছিল তারা ভালোভাবে পারার কথা। যাদের সিভিক্স ছিল তাদের ভালোভাবে পারার কথা। তাহলে দেখো, সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। তুফাইল আহমেদও ছিল না, মুজিল্লুর রহমানও ছিল না, আব্দুল হামিদও কেউ ছিল না। এরা কেউই ছিল না, শুধুমাত্র একমাত্র ছিল কে? বেগম রাজিয়া বানু। তাহলে উত্তর হচ্ছে বেগম রাজিয়া বানু। ওকে, এরপরেরটাতে চলে যাই, আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। সমাধান, অর্থাৎ এটার সমাধান কি হবে বা এই প্রশ্নটা কোত্থেকে বা কিভাবে আসলো, কোন জায়গা থেকে আসলো সেটার বিষয়ে আমরা একটু জেনে নেই। সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয় 11 এপ্রিল 1972 সালে। মোট সদস্য সংখ্যা ছিল 34 জন এবং সেই কমিটির যেটা সংবিধান প্রণয়ন কমিটি সেটা সভাপতি ছিল ডক্টর কামাল হোসেন। ওকে, একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু এবং একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিল সুরঞ্জিত সেনগুপ্ত। বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় 4 নভেম্বর। এটাকে বলা হয় সংবিধান দিবস। কি দিবস? সংবিধান দিবস। আমরা তাহলে বাংলাদেশ বিষয়াবলীর একটা সংবিধান সম্পর্কে কিছু ধারণা নিলাম, কিছু ধারণা। এটা ফুল ধারণা না, পরিপূর্ণ ধারণা নয়, এটা হচ্ছে কিছু ধারণা। ঠিক আছে, তোমরা যারা লাইভে আছো, শেষের দিকে যুক্ত হয়েছো, তোমরা নিজেদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে রাখো। পরবর্তীতে আমরা তোমাদের ক্লাস শেষ হয়ে গেলে তোমরা ডিলিট করে দিতে পারবা, যাতে বন্ধুরা যুক্ত হতে পারে। ওকে, তাহলে আমরা যেটা জানলাম যে সংবিধান সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম, আরো কিছু ধারণা বা আরো কিছু বিষয় জানার আমাদের আছে। এরপরে আমরা যাই পরবর্তী যে গণপরিষদ, সেই গণপরিষদ জিনিসটা কি? তোমরা জানো যে 1970 সালে নির্বাচন হয়েছে, তাই না? 1970 সালের নির্বাচনে যারা জয়লাভ করেছিল তারা হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত।
এবং সেই রকম গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 469 জন। কতজন? 469 জন। সেখান থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে 66 জন বিভিন্ন কারণে দেশ থেকে পালিয়ে যায়, মারা যায়, অথবা হচ্ছে তারা কি আর দায়িত্ব নিবে না বলে অস্বীকৃতি জানায়। সুতরাং 403 জন নিয়ে 1971 সালে 10 এপ্রিল 1972 সালে 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এবং এই 1972 সালের 10 এপ্রিল যারা গণপরিষদের সদস্য ছিল তারাই ওই সময়ে বাংলাদেশকে চালাতো বা বাংলাদেশের জন্য সামগ্রিক সিদ্ধান্ত নিত। তাহলে এই গণপরিষদের যেই সদস্য টোটাল যারা নির্বাচিত ছিল 1970 সালে, সেই নির্বাচনে কতজন বলছি? 469 জন। সেখান থেকে 66 জন যখন হচ্ছে বিভিন্ন কারণে গণপরিষদ থেকে বাদ হয়ে পড়ে, ঠিক একইভাবে 403 জনকে নিয়ে গণপরিষদের যাত্রা শুরু হয় এবং সেটা হয় 10 এপ্রিল। এবং সংবিধান প্রণয়ন কমিটি, যেটা আমরা একটু আগে দেখলাম যে সংবিধান প্রণয়ন কমিটি যেটা, সেটা কখন? এই যে দেখো সংবিধান প্রণয়ন কমিটি তার পরের দিনেই কিন্তু কাজ শুরু করে। তাহলে গণপরিষদ যেটা করে সেটা হচ্ছে সংবিধান প্রণয়নের ক্ষেত্রে ভূমিকা রাখে। তাহলে এখানে আমরা দেখলাম যে 66 জন না থাকার কারণে 403 জন নিয়ে গণপরিষদের যাত্রা হয় এবং সেই গণপরিষদের নেতা ছিলেন হচ্ছে শেখ মুজিবুর রহমান। গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন হচ্ছে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। এইটা পরীক্ষায় আসতে পারে যে উক্ত ব্যক্তির সাথে সম্পর্কিত নিচের কোনটি? গণপরিষদ, সংসদ অথবা সংবিধান অথবা এরকম থাকতে পারে। তোমরা দিবা যে গণপরিষদের প্রথম সভাপতি ছিলেন যে তোমার কি মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। পরীক্ষায় অনেক সময় এটা থাকতে পারে। ওকে, এরপরেটাতে আমরা চলে যাই, এরপরে আলোচনায় চলে যাই। সেটা হচ্ছে কি যে তোমার কারাবর্গী নামে পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত বছর আসছে, প্রশ্নগুলো এরকমই হয়। ঠিক আছে, ইন্টারমিডিয়েটে অর্থনীতি ছিল কায়সার হামিদ। পৌরনীতি থাকলে তোমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারতে, অনেক কিছুই জানতে পারতে। ওকে, একটু কমেন্ট সেকশনে জানাও যে কারা বর্গী ছিল, যে অথবা বর্গী কারা, বর্গী নামে কারা পরিচিত ছিল, একটু কমেন্ট সেকশনে জানাও। আমি জানি যে তোমরা